ভারত জুড়ে কান্নার রোল পড়েছে, সবার চোখ মুখে এখন চিন্তার ভাঁজ পড়েছে। এতে সবাই ভারতের নরেন্দ্র মোদীকে জুতাপেটা করছে। শুনলাম চীন নাকি মোদীর বিসি কান্দে উঠে দিছে। এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে, ভারতকে একেবারে পুরো এক ঘুরে করে রাখা হবে, কর্মের ফল অবশ্যই ভোগ করতেই হবে। আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের। এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি। মাত্র 2 মিনিটে উড়ে যাবে ভারত। দেখেন মুসলমানরা কত ভয়ঙ্কর, মাত্র 2 মিনিটে উড়ে যেতে পারে যে কোনো শহর, যে কোনো অঞ্চল। এদিকে নরেন্দ্র মোদীকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, হয় সে পদত্যাগ করবে না হয় দেশ ছাড়বে। কি হচ্ছে এখন ভারতের মধ্যে? ভাই মোদি দাদারে কেউ ধরো, দাদা কিন্তু যে কোনো সময় পড়ে যাইতে পারে, ঠিক আছে, যে কোনো সময় ঘুমায় পড়তে পারে, বলা যায় না। কেন মোদী সরকারের ওপর আস্থা হারাচ্ছে বাংলাদেশ? দুই দেশের সম্পর্ক যখন টালমাটাল অবস্থা, তখন বাংলাদেশ পাকিস্তান সরকার প্রধানের বৈঠকে উৎকণ্ঠায় ভারত। 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে, ফেসে গিয়েছেন, আটকে গিয়েছেন এবার আজ্ঞাবাসের মাঝে। সাংবাদিক ইলিয়াসের আরেকটি তথ্য সত্য হলো, ইদানিং সাংবাদিক ইলিয়াস প্রশংসায় ভাসছেন। তিনি যার সম্পর্কে যা বলছেন তার সত্যতা মেয়েছে। বিশেষ করে যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ, সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে, ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদিরে মনে করেন দিনভর কান্না করাবে। এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসছিল। দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে। এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই। খুবই খারাপ অবস্থা নরেন্দ্র মোদীর, তাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, ভারত কিন্তু বাংলাদেশকে অনেক কিছুই করেছিল, অনেক উস্কানিমূলক কথা বলেছিল। এখন ভারতকে চীন এবং পাকিস্তান তারা কিন্তু চাপ দেয় এবং ভারতকে দখল করার আলটিমেটাম দেয়, এবং নরেন্দ্র মোদীকে এই আলটিমেটামটাও দেয় যে 24 ঘন্টার ভিতরে তাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। কি হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর? অন্যদিকে ভারতের মধ্যে যে একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাপে, অন্যদিকে চীন এবং পাকিস্তানের চাপে, মধ্যখানে কিন্তু ভারত পড়েছে। আপনারা সব কিছুই দেখতে পারবেন ভারতের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিগুলো আমরা লাইভ সহকারে আপনাদেরকে দেখাবো, আমরা ঘটনাস্থলে যাব এবং সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেক তথ্যবহুল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওটা দেখার আপনার একান্ত দায়িত্ব। এই যে এগুলা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাদা। চীনের সামনে এই বিএসএফ এর অবস্থানটা কি? অতীতে বেশ কয়েকবার আমরা দেখিয়েছি, আজকে আরো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। একটা মানচিত্রের মতন একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানচিত্র না সরি, একটা স্যাটেলাইট ইমেজ। এটা এখনো ভালো করে বোঝেন নাই। চীন অনেক কিছু করছে। আপনি যদি গেল কয়েকদিন আগে রাহুল গান্ধীর ভারতের পার্লামেন্টে তার একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন, সেখানে দেখবেন বলা হচ্ছে যে কিভাবে চীন ভারতের ভূখণ্ড একের পর এক দখল করে নিচ্ছে, আর মোদীর সরকার বসে বসে মানে ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভাজন ছড়াইয়া লড়াই লাগাচ্ছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আসলে মোদী সরকার কতটুকু কনসার্ন, অন্তত চীনাদের সাথে পাকিস্তানের সাথে। দর্শক, আমরা যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ, ব্যাপক বিতর্কিত ডোকলামের। তথ্য বলছে গত 8 বছরে অন্তত এই ডোকলামে 22টি গ্রাম এবং বসতি স্থাপন করেছে চীন। এ নিয়ে ভারত সরকার নীরব। দেখেন বাংলাদেশের সাথে একদম কত রঙের কথা, স্ট্যাটাস এক্সএম মারা শুরু করছে, কিন্তু চীনের বেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন দিলে ধরে না, পত্রিকাওয়ালা নিউজ করলে সেগুলো নিয়ে কথা বলে না। তো যাও দেখাও ওইখানে বেটাগিরি। ভারতের অনেক বিশ্লেষকের আশঙ্কা চীন ও পাকিস্তান মিলে দুই দিক থেকে একসাথে ভারতের উপর হামলা পরিচালনা করতে পারে। আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের। এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি। সে কারণে ভারতের নীতি নির্ধারকদের উচিত একসাথে দুই ফ্রন্টে দুই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ORF নামক ভারতের একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে চীন ও পাকিস্তানের যৌথ হামলার আশঙ্কার বিষয়ে তুলে ধরা হয়েছে। একই সাথে এই প্রতিবেদনে চীন ও পাকিস্তানের সাথে ভারতের সামরিক শক্তির বিভিন্ন বিষয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। তাতে দেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বিমান ও স্থল উভয় দিকে ভারত পাকিস্তান ও চীন থেকে অনেক পেছনে রয়েছে।
ভারতের নেভি কিছুটা শক্তিশালী হলেও তা পাকিস্তান ও চীনের যৌথ শক্তির বিপরীতে অনেক দুর্বল। এ অবস্থায় ভারতের বিরুদ্ধে চীন ও পাকিস্তানের যৌথ হামলায় ভারতের খুবই নাজুক চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে। চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক দিন দিন শুধু অবনতির দিকেই যায়নি। এ অবস্থায় ভবিষ্যতে চীন ও পাকিস্তান মিলে ভারতের উপর পূর্ব ও পশ্চিম দিক থেকে আকস্মিকভাবে হামলে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে ভারতের অনেকের কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি খুবই পরিষ্কার যে শক্তির ভারসাম্য ভারতের অনুকূলে নয়। ভারতীয় আর্মি এবং বিমান বাহিনী এদিক থেকে নাজুক অবস্থায় রয়েছে শত্রুর বিরুদ্ধে। বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর অবস্থা খুবই বেহাল হিসেবে তুলে ধরা হয়েছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস আর্মির ছোট অংশ যদি যুদ্ধে লিপ্ত হয়, তবুও চীন পাকিস্তানের দুই দিকের আক্রমণ মোকাবেলার সাধ্য নেই ভারতীয় আর্মি ও বিমান বাহিনীর। তবে ভারতীয় নেভি নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে প্রতিবেদনে। চীন ও পাকিস্তানের তুলনায় ভারতীয় নেভিকে সামান্য এগিয়ে রেখেছে ভারতের এই গবেষণা প্রতিষ্ঠানটি। তবে এ কথাও বলা হয়েছে, চীন পাকিস্তান যৌথ আক্রমণ ভারতীয় নেভির জন্য বড় ধরনের হুমকি বলে তুলে ধরেন প্রতিবেদনে। ওআরএফ এর প্রতিবেদনে ভারতীয় নেভিকে চীন ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখলেও বাস্তবে চীনা নেভি বর্তমানে ভারতীয় নেভির বিপরীতে অনেক শক্তিশালী। চীন ও ভারতের নৌশক্তির সর্বশেষ পর্যালোচনায় দেখা যায়, চীনে মোট রণতরীর সংখ্যা 777টি, বিমানবাহী রণতরী 2টি, ডেস্ট্রয়ার 36টি, সাবমেরিন 74টি, ফ্রিগেটস 52টি, করভেটস 50টি, টহল যান 220টি এবং মাইন ওয়ারফেয়ার 29টি। অপরদিকে ভারতে মোট রণতরীর সংখ্যা 285টি, বিমানবাহী রণতরী 1টি, ডেস্ট্রয়ার 10টি, সাবমেরিন 16টি, ফ্রিগেট 13টি, করভেট 19টি, টহল জাহাজ 139টি, মাইন ওয়ারফেয়ার 3টি। সমরাস্ত্রের দিক দিয়ে চীন বর্তমান প্রায় স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্বের দ্বিতীয় বড় সমরাস্ত্র প্রস্তুতকারক দেশ। অপরদিকে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বড় সমরাস্ত্র আমদানিকারক দেশ। উভয় দেশের সামরিক শক্তির পার্থক্য এখানেই পরিষ্কার। ভাই, মোদি দাদারে কেউ ধরো, দাদা কিন্তু যে কোনো সময় পড়ে যাইতে পারে, ঠিক আছে, যে কোনো সময় ঘুমায় পড়তে পারে, বলা যায় না। কেন আপনারা জানেন, কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ আসছিল কিছু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে। তো ওই জাহাজ আসার পরে মনে করেন যে মোদির খাওয়া না ঘুম টুম সব গেছে, এটা গেল। আর জাহাজ আগামীকালকে আরেকটা আসতেছে পাকিস্তান থেকে, জাহাজ আগামীকালকে আরেকটা আসতেছে, সেই জাহাজটাই আবার আসতেছে পাকিস্তান থেকে। আবার এই যে বাবর সাহেব, ইন্ডিয়ার জন্য সব থেকে যে হুমকি বাবর সাহেব, সেও কিন্তু সব মামলা থেকে খালাস পাইতেছে। সব মামলা 10 লাখ অস্ত্রের মামলা থেকে খালাস পাইছে, সব মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। এখন বাবর সাহেব যদি বাইরে চলে আসে, পাকিস্তান যদি এইভাবে জাহাজ পাঠাইতেই থাকে, ইন্ডিয়ার দাদা বাবুদের তো ঘুম টুম সব হারাম হয়ে যাবে। বলেন, সব হারাম হয়ে যাবে। এরা তো ঠিক মতো ঘুমাইতেও পারবে না, খাইতেও পারবে না, কিছু করতে পারবে না। দাদা বাবুরে কেউ থামাও, কেউ ধরো, তা না হলে দাদা বাবু কিন্তু পড়ে যেতে পারে, ঠিক আছে। দেখা গেলো কখন ঘুমায় পড়ছে বলা যায় না তো। কারণ লুৎফরজামান বাবরকে এরা 7 সিস্টারের হুমকি মনে করে। লুৎফরজামান বাবরের সব মামলা খালাস হচ্ছে, অতি দ্রুত বাইরে আসবে। আর পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গভীর হইতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে গভীর হইতেছে, এটা যদি বাড়তে থাকে, জাহাজ একটা আসছিল আপনারা দেখছেন, এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, অস্ত্র আসছে, মিসাইল আসছে, হ্যান আসছে, ত্যান আসছে, অনেক ধরনের কথা বলছে না। এই পাকিস্তান থেকে একটা জাহাজ আসার পর ইন্ডিয়া কিভাবে প্রচার করছে না, যে অস্ত্র আসছে, এটা আসছে, ওইটা আসছে, অনেকভাবে প্রচার করছে। কিন্তু প্রকৃতপক্ষে ওইটা আসছিল পেঁয়াজ, আলো, আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। এখন জাহাজ আর একটা আসতেছে, এখানে আবার কি বলে আল্লাহ জানে। আবার ওরা তো তথ্য প্রচার করতেছে যে মিসাইল সিটি করবে পদ্মার পারে, যেটা আসলে আদৌ সত্য না, ঠিক আছে। তাই এইভাবে যদি পাকিস্তান থেকে জাহাজ আসতে থাকে এবং ইন্ডিয়ার সব থেকে যাকে হুমকি মনে করে সে হচ্ছে বাবর, লুৎফরজামান বাবর, সে বাবর সাহেবের জামিন হয়ে যায়, বাইরে চলে আসে, দাদাবাবু কি করবে? দাদাবাবু দেখা গেলো 7 সিস্টারে এসে ঘুমাবো, আমি 7 সিস্টারে থাকুম, আমি কোথায় যাবো না, আমি 7 সিস্টারে থাকুম। কারণ বাবর সারা পাইছে পাকিস্তান থেকে প্রতিদিন কিনা কে আসতেছে। শোনেন, এই যে কথা বললাম না যে ইন্ডিয়ার হয়তো অনেক কিছু আছে, পারমাণবিক বোমা আছে, ভালো যুদ্ধ বিমান আছে, সেনা সদস্য বেশি আছে, সবকিছু আছে, কিন্তু বাংলাদেশের কাছে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ভূরাজনৈতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান। এটা আছে বাংলাদেশের কাছে। আর এটা দিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারে, অনেককে হাতেটা ডোগায় এভাবে ঘুরাইতে পারে। শুধু সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। আমরা সেই পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি করতে পারি নাই, কারণ আমরা এখনো ইন্ডিয়ার গোলামি থেকে বের হইতে পারি নাই। ইন্ডিয়ার গোলামি থেকে যখন বেরোবো তখন আমরা এভাবে ঘুরাইতে পারবো, কারণ আমাদের কাছে পারমাণবিক বোমা নেই, আমাদের কাছে ভালো যুদ্ধ বিমান নেই, সেনাবাহিনী বেশি নাই, কিন্তু ভৌগোলিক একটা অবস্থান আছে। এই অবস্থানটাই ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি। এটা ইন্ডিয়া খুব ভালো করে জানে, বিশ্বও খুব ভালো করে জানে। সো ইন্ডিয়া চাইলে দাদা বাবুরা যে কোনো কিছু আমাদের সাথে করতে পারবে না, যে কোনো কিছু করতে পারবে না, যে চাইলে আমার করে ফেললাম না। তো এইভাবে যদি পাকিস্তান থেকে জাহাজ আসতেই থাকে, ইন্ডিয়া দাদা বাবুদের তো টেনশন বেড়ে যাবে। একে তো ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশ, আবার যদি এইভাবে পাকিস্তানের সাথে যোগাযোগ বেড়ে যায়, দাদা বাবুদের ঘুম হারাম হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাই।
অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘটে যাওয়া গুমের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে। প্রতিবেদনে এমন বর্ণনা রয়েছে যে সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায়। এছাড়া হত্যার পর রেল লাইনে লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। ঠোঁট সেলাই করে দেওয়া, যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া, নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। প্রতিবেদনের আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গুম কমিশনের প্রতিবেদন লোমহর্ষক। মানুষ কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। এটা একটা লোমহর্ষক প্রতিবেদন। মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। প্রতিবেদনে বলা হয়েছে গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন অথবা এই হত্যার কারণ কি, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। গুমের আরেকটি বৈশিষ্ট্য হলো সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত। যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত আর র্যাব নিজেদের ডিজিএফআই বলে দাবি করত। একটি বাহিনী তুলে নিয়ে অন্য বাহিনীর কাছে বন্দী রাখত আর তৃতীয় বাহিনী হত্যা বা মুক্তির দায়িত্ব নিত। এতে গুমের শিকারদের জীবিত পাওয়া গেলেও কারা তুলে নিয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। গত 14 ডিসেম্বর গুম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা এবং মুক্তি এই 5টি ধাপে সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গুমের ঘটনা ঘটানো হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সালের মধ্যে গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য পেয়েছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে গুমের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হতো। প্রথমে টার্গেটকে আটক করে নির্যাতনের মাধ্যমে অন্যদের নাম আদায় করা হতো এবং পরে তাদেরও ধরে এনে একইভাবে নির্যাতন করে গুম করা হতো। রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সরাসরি নির্দেশেও গুমের ঘটনা ঘটত। উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় তৎকালীন র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদের স্বীকারোক্তির কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে ভিকটিমদের অবস্থান চিহ্নিত করতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হতো আর এই নজরদারির দায়িত্বে ছিল ডিজিএফআই এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার বা এনএমসি এবং পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি। টার্গেট করা ব্যক্তিকে অপহরণকারীরা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিত। অপহরণগুলো সাধারণত রাতে ঘটত। ভিকটিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো। দ্রুত গতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিকটিমদের চোখ বাঁধা বা হাত কড়া পরানো হতো। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত। কমিশন ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে মোট 8টি গোপন কারাগারের সন্ধান পেয়েছে, যেগুলো ডিজিএফআই, র্যাব এবং সিটিটিসি পরিচালনা করত। ঢাকা ও চট্টগ্রামের র্যাব ইউনিট, ডিবি সদর দপ্তর সহ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয় পরিদর্শনের পর কমিশন জানিয়েছে এসব আটক কেন্দ্রের মধ্যে কাঠামোগত মিল রয়েছে। কমিশনের ধারণা গুম ও নির্যাতনের কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় পরিকল্পনা ও তদারকির আওতায় পরিচালিত হতো। প্রতিবেদনে উঠে এসেছে অনেক গোপন কারাগার এখনো অক্ষত থাকলেও কিছু ধ্বংস করে ফেলা হয়েছে। ভুক্তভোগীদের উপর চালানো নির্যাতনের মধ্যে ছিল পেটানো, বৈদ্যুতিক শক এবং আরও ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন। বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ডপ্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো। গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো। কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হতো।
প্রতিবেদনে আরও উঠে এসেছে গুমের শিকারদের অনেককেই হত্যার প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন লাশ ডুবে যায়। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী ছিল এ ধরনের ঘটনা ঘটানোর প্রধান স্থান এবং কাঞ্চন ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এসব কাজে ব্যবহার হতো। এক সাক্ষীর বরাতে জানা গেছে র্যাবের একটি ওরিয়েন্টেশন সেশনে তাকে দুজন ভিকটিমকে গুলি করে হত্যার ঘটনা দেখানো হয়। আরেক সেনা সদস্য জানান নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করা এক ভিকটিমকে উদ্ধারের পর গুলি করে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায় লাশ রেললাইনে রেখে ট্রেনের নিচে ফেলে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে গুমের ঘটনা সুসংগঠিতভাবে পরিচালনা করা হতো। এক দল অপহরণের কাজ করত, আরেক দল আটকের পর নির্যাতন চালাতো এবং তৃতীয় দল হত্যা বা মুক্তির সিদ্ধান্ত নিত। এ কাজে জড়িত অনেকেই জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছেন। ভুক্তভোগীদের লাশ শনাক্তকরণ ও পুনরুদ্ধার কঠিন করতে পরিকল্পিতভাবে সেগুলো গুম করা হতো। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকারদের মধ্যে 73% জীবিত ফেরত এসেছেন, তবে 27% এখনও নিখোঁজ রয়েছেন। ফিরে আসা ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে তারা এই বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদিরে মনে করেন দিনভর কান্না করাবে। এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসছিল। ভাবসাব দেখে এটাই মনে হইতেছে ভাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরের দিন থেকে তো মোদির কান্নাকাটি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার আগেই বলে আসছিল যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে 7 সিস্টার মায়ানমার এখানেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বলছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক্কর দিয়ে চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই প্রসেসিংয়ে মানে হাঁটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার শত্রু ছিল পাকিস্তান, ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো 4 মাস, তার ভিতর 2-3 বার মিটিং করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য। চিন্তা করতে পারছেন? মানে কোথায় আঘাত করতে হবে সে ভালো করে বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ কি হইলো না হইলো এটা রেখার তার কোনো টেনশন নাই, তার টেনশন হচ্ছে ইন্ডিয়াতে বাস দিতে হবে, মোদিরে বাস দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি বুঝতে পারছিল যে শেখ হাসিনা যে অন্যায়গুলা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে করছিল এইটাতে মোদিরও হাত ছিল। এটা মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছিল। এই জন্য ইন্ডিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ। এবং এই রাগটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্যায়ে নাই তো, এই রাগটা সারা দেশের জনগণের উপর ছড়াই পড়ছে। আপনারা জানেন বাংলাদেশের 90% জনগণ ইন্ডিয়ার মানে ঘৃণা করে। 90% জনগণ ঘৃণা করার অনেক কারণ আছে। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটাইছে বাংলাদেশের এই নিবে ওই নিবে, ভাই আমার কথা হচ্ছে আমরা কি ঘৃণা করব ভাই? আমরা তো অন্য দেশের নাগরিক, আমরা ঘৃণা করতেই পারি। তোর দেশের জনগণ নিজে তোরা দেখতে পারতেছে না। ওরা যে বলে যে ইয়া হয়েছে মানে ওরা গণতান্ত্রিক দেশ, এই দেশ ওই দেশ, ওদের পার্লামেন্টে মনে করেন যে মারামারি হয়, মন্ত্রীরা মারামারি করে। বাংলাদেশে হয়েছে না? আমরা তো ভাই ছোট্ট দেশ, তোরা তো পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওদের দেশে তো শৃঙ্খলা নাই। হ্যাঁ, আর ওরা আমাদের দেশ নিয়ে মাথা ঘামায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এমনিতে ছাড়বে না। জাহাজে আজকেও মেবি একটা আসছে, দেখবেন রেগুলার আসবে। তারপরে ভিসা সহজ করে দিছে, বাংলাদেশিরা যা আশা করবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পাকিস্তানে চলেই যায়, খেলা তো অন্যদিকে ঘটে যাবে। আর এগুলা দেখে মোদি আসলে সহ্য করতে পারবে না। মোদির মনে করেন যে জাগা মতো মারতেছে। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নিয়ে মোদি মনে করেন পাগল হয়ে গেছে। ওইদিকে ডোনাল্ড ট্রাম্প ধরছে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরছে। মানে সবকিছু মিলাইয়া, মানে চায়না আর পাকিস্তান তো বাদই দিলাম, এক বাংলাদেশের প্যারাই মোদি হাফ পাগল হয়ে গেছে। মোদির চেহারা দেখেন, আগের মতো সে চেহারায় কিন্তু গ্লেস মারে না। মোদি আগে হাঁটতো নায়কের মতো, দেখেন নি? কারণ মোদির টেনশন তো ছিল না, কারণ 7 সিস্টারে কোনো হুমকি ছিল না। এখন তো 7 সিস্টারের ডাইরেক্ট হুমকি চলে আসছে। বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো দিছে, এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে। কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাই জানে। অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঘাড় ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে।
এটা বোঝেন কিছু যে মোদির জন্য কত বড় হুমকি? আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে ধরম মহরম শুরু করছে, একেবারে মানে বড় ভাই ছোট ভাই সম্পর্ক শুরু করছে। এটা কি মোদি মেনে নিতে পারতেছে? মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপর মেনে নিচ্ছে, কিছু করার নাই। কারণ আমরা তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কার সাথে সম্পর্ক করব। এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল যা নিঃসন্দেহে পাকিস্তানের কাছে বড় ধাক্কা। আরো গভীরে গিয়ে যদি ভাবেন তাহলে দেখতে পাবেন এই ধাক্কাটা কিন্তু আরো অনেক বেশি বাংলাদেশের জন্য, কারণ পাকিস্তানের উপর এবার ব্যালিস্টিক মিসাইল, এই ক্ষেপণাস্ত্র যে আনুষ্ঠানিক সেটআপ, তার উপরে স্যাংশন অর্থাৎ নিষিদ্ধতা ঘোষণা করে দিল আমেরিকা। আর এখানে এই প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার আগে তুলসী গ্যাবট এবং কাস প্যাটেলরা যেভাবে অ্যাক্টিভ ভূমিকা পাকিস্তানকে নিয়ে নিচ্ছে, তাতে কিন্তু ভবিষ্যতে পাকিস্তান এবং বাংলাদেশের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। আসল ঘটনাটা কি এবং এর পিছনে ভারতের ভূমিকাটা কি এবং আমেরিকার এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পিছনে ঠিক কি কি কারণ কাজ করছে এবং কিভাবে বাংলাদেশ এই পুরো বিষয়টায় বিপাকে পড়তে চলেছে, এই সম্পূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার দৃঢ় বিশ্বাস এ ধরনের টপিক নিয়ে এই রকম বিস্তারিত আলোচনা অনেক চ্যানেলই হয়তো করে না। সেই দৃষ্টিভঙ্গি দিয়েই আপনাদের একটু গভীরে গিয়ে পুরো বিষয়টা একটু বলি। কালকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত কঠিন এবং কঠোর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, আমেরিকা এর আগে পাকিস্তানের প্রতি একাধিক বিষয় নিয়ে কিন্তু মানে সদয় ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রী পরিষদ উনি ঠিক করেছেন, ডিসাইড করেছেন, অর্থাৎ একদিকে কাশ প্যাটেল, অন্যদিকে তুলসী গ্যাবট এবং তার যে একাধিক অ্যাটর্নি জেনারেলকে উনি রেখেছেন, তাদের যে মনোভাব, তাদের কিন্তু প্রথম থেকেই পাকিস্তান বিরোধী। তারা অনেকেই হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাকিস্তান যে কোনোভাবেই ভবিষ্যতে করবে না এবং এই সুযোগটাই যে আমেরিকা যুক্তরাষ্ট্র কাজে লাগাতে চাইছে, তা কিন্তু জলের মতো আজকে পরিষ্কার। পাশাপাশি পাকিস্তানের বর্তমান একাধিক ভূমিকা নিয়ে স্ট্যান্ড নিয়ে সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তারা কালকে পাকিস্তানের 4টি যে সংস্থা যারা ব্যালিস্টিক মিসাইল এবং অস্ত্রশস্ত্র তৈরি করে আমদানি রফতানি করে, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের 3টে প্রাইভেট সংস্থা এবং একটি সরকারি সংস্থা কিন্তু ছিল। আর এই সরকারি সংস্থা এবং প্রাইভেট সংস্থাগুলোই কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে যে চুক্তি করার দিকে এগোচ্ছিলেন, সেইটা প্রধানত কিন্তু অস্ত্র চুক্তি। কারণ পাকিস্তানের এই মুহূর্তে অর্থ দিয়ে বাংলাদেশকে সাহায্য করার জায়গায় অন্তত পাকিস্তান নেই। পাকিস্তানকে বিশ্ব ব্যাংক আর মানে লোন দেবে না, ঋণ দেবে না। IMF এর যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে পরিষ্কারভাবে পাকিস্তানকে সরকারি কর্মচারীর সংখ্যা কমাতে বলেছে। এর ফলে পাকিস্তানে একদিনে 1,60,000 সরকারি কর্মচারীর কিন্তু চাকরি চলে গেছে। সেইখান দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে পাকিস্তান কোন জায়গায় সহায়তা করতে পারত? অস্ত্র চুক্তি দিয়ে সহায়তা করতে পারত। এবং মোহাম্মদ ইউনূস কিন্তু শেষ 3 মাসে পাকিস্তানের থেকে বিপুল অস্ত্র শুধু কিনেছেন তাই নয়, পারমাণবিক বোমা, ব্যালিস্টিক মিসাইল, J-17 ফাইটার জেট, একাধিক ইকুইপমেন্ট কিন্তু তার সামরিক শক্তিতে আনার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। তা খোদ বাংলাদেশ সরকারের বিভিন্ন উপদেষ্টা সমন্বয় কিন্তু ক্যামেরার সামনে বলেছেন। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের উপর স্যাংশন লাগিয়ে দিল আমেরিকা। অর্থাৎ পাকিস্তান এই ধরনের ব্যালিস্টিক মিসাইল টেস্ট তো করতে পারবেই না, উল্টে পাকিস্তানের যে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা, তাদের এক্সপোর্টের উপরও কিন্তু নিষেধাজ্ঞা আসতে পারে ভবিষ্যতে, যা ইতিমধ্যেই 50 to 60% কিন্তু ইমপ্লিমেন্ট আমেরিকা করে দিয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে পাকিস্তানের থেকে অস্ত্র পাবেন এই ধারণা করে উড়তে শুরু করেছিলেন, ঠিক তার ওড়াটা যেন কোথাও গিয়ে ডানা ছাটার মতো কাজটা কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্র করে দিল। ভুল স্বীকার কিন্তু আমেরিকার বাইডেন প্রশাসন এর অনেক আগেই করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসকে বসানোর জন্য। আর এবার মোহাম্মদ ইউনূসের ডানা ছাটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বকলমে করলো এবং বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর এই প্রসেসে এই আমেরিকার প্রত্যেকটি দ্রুতগতির মুভ আলটিমেটলি ট্রাম্প প্রশাসন, কাশ্যপ প্যাটেল কিংবা তুলসী গ্যাবটদের আরো অনেক বেশি প্রভাব আজকে আমেরিকা প্রশাসনে কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কঠিন পদক্ষেপ কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র নিল। পাশাপাশি পাকিস্তান এই মুহূর্তে একটি লং টার্ম মিসাইল তৈরি করার দিকে এগোচ্ছিল। আমেরিকা বলেছে পাকিস্তানের যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে, যেভাবে র্যাডিকালাইজেশন মানে যেভাবে আক্রমণ করার প্রবৃত্তি বাড়ছে, যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে,
তারা কোনোভাবেই এই ধরনের মিসাইল কিন্তু টেস্ট করতে দেবে না। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের মিসাইলের রেঞ্জ কিন্তু প্রায় 10 থেকে 12,000 কিলোমিটার। আমেরিকা এটাও ভয় পাচ্ছে যদি পাকিস্তানের কাছে এই ধরনের মিসাইল চলে আসে তাহলে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ এবং একাধিক শত্রু দেশের কাছে এই ধরনের ইকুইপমেন্ট তুলে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকা থেকে পাকিস্তানের যে দূরত্ব অর্থাৎ 12,167.63 কিলোমিটার সেটাও কিন্তু পাকিস্তানের রেঞ্জে চলে আসবে। অর্থাৎ পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না ডোনাল্ড ট্রাম্পের নবনিযুক্ত প্রশাসন, কারণ ডোনাল্ড ট্রাম্পরা মনে করে এই পাকিস্তানই হলো এই বিশ্বের সব থেকে ঝুটঝামেলা করার, অশান্তি এবং বিঘ্ন করার একমাত্র দেশ। যেভাবে তারা পাকিস্তান এবং বাংলাদেশকে অতীতে সাহায্য করেছিল, এবার যে সেই জায়গা থেকে তারা 180 ডিগ্রি ঘুরে এলো তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। এই ধরনের বড় রেঞ্জের মিসাইল ইতিমধ্যে দুটো দেশের কাছে আছে। চায়নার কাছে আছে ডংফ্যাং মিসাইল এবং এই সেটআপটায় তারা বিশ্বের একাধিক দেশকে কভার আপ করতে পারে। রাশিয়ার কাছে আছে স্যাংটেন্ট মিসাইল, যার ফলে তারা বিশ্বের একাধিক দেশ মানে 12 থেকে 15,000 কিলোমিটার কিন্তু কভার করতে পারে। কিন্তু পাকিস্তান যদি এই ধরনের মিসাইল তৈরি করে নেয় তারা কিন্তু বিশ্বের অন্যতম বড় থ্রেট হতে পারে, এরকমই মনে করছিলেন আমেরিকা। পাশাপাশি এর পিছনে আমার কিছু নির্দিষ্ট কর্মকাণ্ডের কথা মনে পড়ছে, কারণ কালকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটি মিটিং হয়েছে। এই মিটিং যে কোনো অর্থ সংগ্রহের জন্য মিটিং এ কিন্তু বলা যায় না। সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে 1971 সালের যে ঝুটঝামেলা ছিল, যে অশান্তকর পরিস্থিতি এবং যে কনফিউশন গুলো ছিল সেই কনফিউশন গুলো মিটিয়ে নিতে হবে। কিসের জন্য তারা মিটিয়ে নিতে চাইছে? 1971 সালে আলটিমেটলি স্বাধীনতার যুদ্ধ, সেই বিষয়ে তারা মিটিয়ে নিতে চাইছে, মানে তারা মুক্তিযুদ্ধকেই অগ্রাহ্য করার দিকে যাচ্ছে। এই বাংলাদেশ যে প্রো পাকিস্তানি হয়ে গেছে এই অভিযোগ কিন্তু অনেকের ছিল, কিন্তু 1971 সালে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, কার্যত বাংলাদেশকে এস্টাবলিশ করার যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের কাছে গৌরবের নয়, ভারতীয় সেনাবাহিনীর কাছেও কিন্তু গৌরবের। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান যেভাবে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে ঢোকার চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু আমেরিকা বুঝতে পেরেছে যদি ভারতের সঙ্গে সম্পর্ক আমেরিকার ভালো থাকতে হয় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানকে কিন্তু এক ঘরে করার সময় চলে এসেছে। কালকে এর জন্য আমেরিকা আরো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা আমি আপনাদের একটু বলতে চাই, যা ভারতের প্রেক্ষাপটে ঐতিহাসিকও বটে। ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য মানে এই আমেরিকার যে মিসাইল পলিসি, সেই মিসাইল পলিসি সম্পূর্ণভাবে বদলে ফেলছে তারা। মানে বুঝতে পারছেন, মিসাইল যে পলিসি, সেই পলিসি অনুযায়ী ভারত এবার আমেরিকার থেকে যে সুযোগ সুবিধা পাবে সেই সুযোগ সুবিধার 3 থেকে 4 গুণ সুযোগ সুবিধা কিন্তু এবার আমেরিকা ভারতকে দিতে পারে। ফলে এর জন্য তারা ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম সম্পূর্ণভাবে বদলে ফেলছে। শুধু তাই নয়, MTCR অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম, এই MTCR এর সদস্য ভারতবর্ষ, এই MTCR এর নিয়মও কিন্তু বদলে যেতে শুরু হয়েছে। ফলে MTCR এর নিয়ম অনুসারে এবার কিন্তু আমেরিকার থেকে ভারতবর্ষ ইসরো ওরিয়েন্টেড আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। ফলে একদিকে তারা পাকিস্তানকে ব্যান করলো, অন্যদিকে MTCR পলিসি এবং এই যে ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম, এই সম্পূর্ণ ধারণাটা 180 ডিগ্রি বদলে ফেলে ভারতের ঘনিষ্ঠ হওয়ার কিন্তু চেষ্টা করলো। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলে আমি একটা বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন এর ফলে ভারত এবং আমেরিকার ভবিষ্যতে ঠিক কোন কোন জায়গায় লাভ হলো বা ক্ষতি হলো এবং এই বিষয়ে ভারতের সামরিক শক্তি কিভাবে বৃদ্ধি পাবে তা আপনারা ওই চ্যানেলে ভিডিওটি গিয়ে দেখতে পাবেন। তাই এবার আসল কথায় ফিরি, আমেরিকা এই ধরনের সিদ্ধান্ত কেন নিল? এর পিছনে কিন্তু অজিত দোভালের একটি মাস্টার স্ট্রোক আছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। অজিত দোভাল জানুয়ারি মাসে আমেরিকায় গেছিলেন। জানুয়ারি মাসে আমেরিকায় গিয়ে জানুয়ারি থেকে এখন এই ডিসেম্বর 1 বছর ধরে আমেরিকার যে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে লাগাতার মিটিং করেন। এই মিটিং করার পর আমেরিকার যে ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তাদের যে পলিসি, সেই পলিসির সঙ্গে বারংবার কথাবার্তা বলে আমেরিকা এবং ভারতের সম্পর্ককে বৃদ্ধি করার চেষ্টা করেন। আর আমেরিকা দেখে অজিত দোভাল যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা চীন এবং ভারতের সম্পর্ক বৃদ্ধি করার জন্য নিচ্ছে, তা ও ভবিষ্যতে আমেরিকার কাছে কিন্তু থ্রেট হতে পারে। মনে রাখতে হবে, অজিত দোভাল চীনের সঙ্গে মিটিং শুধু ভারতকে নিয়ে করেছেন এমন নয়, ব্রিক্স এর সবাই কিন্তু আমেরিকা নেই, সেখানে রাশিয়া আছে, চীন আছে এবং ভারতবর্ষ আছে।
যদি বিশ্বের এই তিন প্রভাবশালী জোট যেভাবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে, যেভাবে চীন সফরকে কেন্দ্র করে 5 বছর পর চীন এবং ভারতের সম্পর্ক আগের মতো রিভাইভ হচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা কোনোভাবেই চাইবে না ভারতের মতো প্রভাবশালী দেশের সাপোর্ট কিন্তু নষ্ট করতে। আর যেভাবে পাকিস্তান আর বাংলাদেশ ক্রমাগত ভারতকে উস্কে যাচ্ছে, থ্রেট করে যাচ্ছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভয় দেখানোর মিথ্যে খেলা খেলছে, ঠিক সেখানে যদি পাকিস্তানকে বারবারন্ত করতে দেওয়া হয়, বাড়তে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশও বকলমে শক্তিশালী হতে শুরু করতে পারে, অন্তত সামরিক দিক দিয়ে। ঠিক সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের উপর এই ধরনের স্যাংশন আমার মনে হয় আমেরিকার অন্যতম বড় সাম্প্রতিক সময় জিও পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। আমি সিরিয়ার কথা মাথায় রেখেই বলছি, সাম্প্রতিক সময় আমেরিকার সব থেকে বড় মাস্টার স্ট্রোক কিন্তু এই মুভমেন্টটি, যেখানে এক ঢিলে আমেরিকা কিন্তু একসঙ্গে 3টে পাখি মেরেছে। এক, পাকিস্তানের দৌড়ঝাঁপ শেষ করে দিয়েছে, পাকিস্তান আর অস্ত্র এক্সপোর্ট করতে পারবে না, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের চিন্তার ভাঁজ, কারণ আমেরিকা অলরেডি মোহাম্মদ ইউনূসের থেকে মাথায় হাতটা তুলে নিয়েছে। তারা ভেবেছিল পাকিস্তান বিভিন্ন অস্ত্র দেবে, সেই সম্ভাবনাও কমে যাচ্ছে। ফলে দুটো পাখি মারলো। আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। অন্যদিকে ভারত যে চাপে রয়েছে, চীন এবং পাকিস্তান চাপ দিচ্ছে, এইসব নিয়েও কথা হচ্ছে। ভারত কিভাবে ভয় পাচ্ছে বাংলাদেশকে, এইটাও দেখানো হয়েছে। আপনারা তো সবাই জানেন একটা সময় কিন্তু বাংলাদেশ ভারতকে অনেক ভয় পেত, ভারতের বিরুদ্ধে কোনো কথাই বলতো না, ভারত যা বলতো তাই সহ্য করে নিত। এখন কি হয়েছে, বাংলাদেশের মানুষের জবান ফুটেছে এবং সবাই কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলতেছে। ভারতে যে বাংলাদেশের মধ্যে অন্যায় করেছে সেইগুলোর প্রতিবাদ কিন্তু বাংলাদেশের মানুষ করতেছে, অন্যদিকে বাংলাদেশকে অন্যকে সহযোগিতাও করতেছে। দর্শক শ্রোতা, এইখানে অনেকেই আলোচনা করেছে, সমালোচনা করেছে, ভারত বাংলাদেশ বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলেছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের কি মন্তব্য, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।